সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিলয় সরকার, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নিজেদের জমি আছে বা নিজেদের বাড়ি আছে, তোমরা অনেকেই ফুল গাছ লাগাও, তাই না? তোমরা অনেকেই ফুল গাছ লাগাও, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করো। আচ্ছা, এই ফলজ এবং বনজ বৃক্ষগুলো কোথা থেকে পাও? হ্যাঁ, এগুলো তোমরা নিজেরা বাজার থেকে ক্রয় করে আনো। আচ্ছা, বাজার থেকে যখন ক্রয় করে আনো, যে লোকগুলো এইগুলো যে বিক্রি করে, আচ্ছা এরা কোথা থেকে পায়? হ্যাঁ বন্ধুরা, আসলে এরা নিজেরাই কিন্তু এই চারাগুলো উৎপাদন করে এবং এই চারাগুলো তারা উৎপাদন করে তারপরে বাজারজাত করে এবং আমরা সেগুলো কিনে রোপণ করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে জায়গায় এই চারাগুলো তৈরি করা হয়, রোপণ করা হয়, তৈরি করা হয় এবং আমরা যারা রোপণ করি, তা যেখানে তৈরি করা হয় এই জায়গাটাকে কি বলে? হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটাকে অনেকেই বলে নার্সারি, তাই না? তাহলে নার্সারি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন নার্সারি। আমাদের আজকের আলোচ্য বিষয় বন নার্সারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বন নার্সারি কাকে বলে? এই বন নার্সারি হলো চারা আলয় বা যেখানে চারা উৎপাদন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমরা সকলেই তোমাদের টেক্সট বইটি কাছে নাও। নিয়েছো তো? হ্যাঁ, আশা করছি এই টেক্সট বইটি সকলেরই কাছে আছে এবং তোমরা যারা কাছে নাও নাই, তোমরা ভিডিওটি দেখার আগে টেক্সট বইটি কাছে নিয়ে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি আমরা এই নার্সারি আবিধানিক অর্থ হলো চারার আলয়। নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও সংরক্ষণ করা হয়। আধুনিক পদ্ধতি অনুসরণ করে একটি আদর্শ নার্সারি থেকে সুস্থ, সবল ও সুন্দর চারা পাওয়া সম্ভব। নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন করা হয়, আবার আধুনিক পদ্ধতিতে কলম থেকেও উন্নত মানের চারা উৎপাদন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমরা আসব যে নার্সারির প্রয়োজনীয়তা কি। নার্সারির প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে চলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা পাঠ্য বই থেকে আলোচনা করি। এমন অনেক জায়গা রয়েছে যেগুলো গাছ থেকে ঝরে, এমন অনেক বীজ রয়েছে যেগুলো গাছ থেকে ঝরে পড়ার 24 ঘন্টার মধ্যে রোপণ করতে হয়, তা না হলে অঙ্কুরোদ্গমের হার কমতে থাকে। এসব প্রজাতির জন্য নার্সারি একান্ত অপরিহার্য। যেমন গর্জন, শাল, রাবার, তেলসু প্রভৃতি উদ্ভিদের বীজ 24 ঘন্টার মধ্যে রোপণ করতে হয়। ভালো মানের বাগান করতে প্রয়োজন উন্নত মানের সুস্থ সবল চারা। এ ধরনের চারা নার্সারিতে তৈরি করা যায়। আবার যেসব কারণে নার্সারি অপরিহার্য সে বিষয় সম্পর্কে এখন তোমাদেরকে আলোকপাত করছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেনে নেই নার্সারির প্রয়োজনীয়তা কি। সময় মতো উন্নত মানের সুস্থ সবল ও বড় চারা পাওয়া সম্ভব। বিভিন্ন বয়সের চারা বিপণন ও বিতরণে সুবিধা হয়। অনেক চারা একসাথে পরিচর্যা করতে সুবিধা হয়। কম পরিশ্রম ও কম খরচে উৎপাদন করা যায়। স্বল্প ব্যয়ে ও স্বল্প খরচে অনেক চারা পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নার্সারির প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। এরপরে আমরা আলোচনা করব আর্থসামাজিক প্রেক্ষাপটে নার্সারির অবদান। আর্থসামাজিক প্রেক্ষাপটে নার্সারির অবদান। এখনই নার্সারিতে বনজ, ফলজ ও ঔষধি উদ্ভিদের চারা উৎপাদন করে জনসাধারণের নিকট বিক্রয় করা হয়। এর ফলে বৃক্ষায়ন বৃদ্ধি পায়। নার্সারিতে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করে। তোমরা জানো যে নার্সারিতে অনেক শ্রমিক কাজ করে।
এই শ্রমিকরা সরাসরি তাদের জীবিকা অর্জনের জন্য এই নার্সারিগুলোর উপরেই নির্ভরশীল। নার্সারি ব্যবসা করে অনেক লোকের অর্থনৈতিক সমৃদ্ধি আসে। নার্সারিতে উৎপাদিত চারা দিয়ে সরকারি ও বেসরকারি বনায়ন করা হয়। উপকূলীয় বন সবুজ বেষ্টনী তৈরিতে নার্সারিতে উৎপন্ন চারা রোপণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই আর্থসামাজিক প্রেক্ষাপটে নার্সারির যে অবদানটা আমরা জানলাম, আসলে নার্সারি আর্থসামাজিক প্রেক্ষাপটে কিন্তু অনেক বিরাট ভূমিকা পালন করে থাকে, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা জানবো যে নার্সারির ধরন, অর্থাৎ নার্সারি কয় ধরনের হয়ে থাকে, তাই না? আসলে এই নার্সারিটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চলো জেনে নেওয়া যাক যে নার্সারি কয় ধরনের। প্রথমে আসি আমরা বন নার্সারির ধরন। নার্সারি বিভিন্ন ধরনের হয়, যেমন মাধ্যম ভিত্তিক, স্থায়িত্ব ভিত্তিক, অর্থনৈতিক ভিত্তিক, ব্যবহার ভিত্তিক, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রথমে আসি আমরা মাধ্যম ভিত্তিক নার্সারি। এই মাধ্যম ভিত্তিক নার্সারি আবার দুই ধরনের, পলিব্যাগ নার্সারি আর বেড নার্সারি। তো এই পলিব্যাগ নার্সারিটা কি? পলিব্যাগে বিভিন্ন সারযুক্ত মাটি দিয়ে সেখানে বীজ রোপণ করে পানি দিয়ে যে চারাটা উৎপন্ন করা হয়, এই চারাটা সুন্দর করে পরিচর্যা করে রোপণের পূর্ব পর্যন্ত যত্ন নেওয়া হয়, এটাই হলো পলিব্যাগ নার্সারি। শিক্ষার্থী বন্ধুরা, এই পলিব্যাগ নার্সারি সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলছি। মনে করো এটা একটা পলিব্যাগ। এই পলিব্যাগের ভিতরে প্রথমে এই পলিব্যাগে এরকম করে নিচে কয়েকটি ছিদ্র করে নিতে হবে যাতে অতিরিক্ত পানি চলে যায়। এরপরে পলিব্যাগটা কিন্তু মাটি দিয়ে ভরতে হবে, গোবর সার যুক্ত মাটি বা জৈব পদার্থ যুক্ত মাটি দিয়ে এটা ভরতে হবে। তারপরে এখানে যদি বীজ বপন করা হয়, সেই বীজ থেকে তোমার চারা উৎপাদন হবে। তাহলে বন্ধুরা, আবার এই মাধ্যম ভিত্তিক নার্সারি আবার আর এক প্রকার আছে, সেই ধরনটা আমি বলছি, সেটা হলো বেড নার্সারি। এখানে কিভাবে করা হয়? নার্সারি তৈরির এই পদ্ধতিতে সরাসরি মাটিতে বেড তৈরি করে চারা উৎপাদন করা হয়। সরাসরি যদি একটা বেড তৈরি করি আমি, এরকম বেড, আমি যদি পাশে আরেকটি বেড তৈরি করতে চাই, তবেও কিন্তু এরকম করে বেড তৈরি করে আমরা এখানে গাছের চারা উৎপাদন করতে পারি। তাই না বন্ধুরা? এই নার্সারিতে একসাথে অল্প জায়গায় অধিক সংখ্যক চারা তৈরি করা যায়, ফলে বীজের অপচয় কম হয়, দ্রুত বর্ধনশীল চারা উৎপাদন ভালো হয়, কাটিং ও মোথা থেকে চারা উৎপাদন সহজ হয়। চারা উৎপাদনের জন্য বেডের মাটি উর্বর হতে হয়। অবশ্যই এই বেডে কিন্তু উর্বর দোআঁশ যুক্ত মাটি, যেটায় জৈব পদার্থ বেশি আসছে, সেই ধরনের মাটি নিতে হবে। স্থায়িত্ব ভিত্তিক নার্সারি আবার দুই ধরনের, স্থায়ী নার্সারি আর অস্থায়ী নার্সারি। স্থায়ী নার্সারি সম্পর্কে আগে প্রথমে আলোচনা করি। এ ধরনের নার্সারিতে বছরের পর বছর চারা উত্তোলন করার সুযোগ থাকে। স্থায়ী নার্সারির সুবিধা হলো নার্সারির জন্য সঠিক স্থান নির্বাচন করা যায়, গ্রিন হাউস ও বীজাগার নির্মাণ করা যায়, তবে মূলধনের প্রয়োজন বেশি হয়, চারা পরিবহন খরচ বেশি হয়। তাহলে আমরা এই নার্সারির ভালো মন্দ সম্পর্কে জানলাম। এরপরে আসি অস্থায়ী নার্সারি। এই নার্সারিতে চাহিদা অনুযায়ী চারা উৎপাদন করা হয়। অসুবিধাটা হলো এ ধরনের নার্সারি সংরক্ষণে বেগ পেতে হয়। বন্ধুরা, এরপরে অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি দুই ধরনের। তাহলে অর্থনৈতিক
দিক দিয়ে কিন্তু আবার নার্সারিকে দুই ধরনের, সেটা হলো গার্হস্থ্য নার্সারি এবং ব্যবসায়িক নার্সারি। পারিবারিক প্রয়োজন অনুযায়ী ফুল, ফল ও কাঠের চারা উত্তোলন করা হয়। ব্যবসায়িক নার্সারি, এ নার্সারিতে ব্যবসায়িক উদ্দেশ্যে ফল, সবজি, ফুল, কাঠ ও ঔষধি উদ্ভিদের চারা উত্তোলন করে বিক্রয় ও সরবরাহ করা হয়। ব্যবহার ভিত্তিক নার্সারি, উদ্ভিদের ব্যবহারের উপর ভিত্তি করে এই ধরনের নার্সারি করা হয়, যেমন মেহগনি, সেগুন, রেড ট্রি গাছের চারা উৎপাদনের জন্য তৈরি নার্সারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নার্সারির ধরন আমরা পেলাম মাধ্যম ভিত্তিক নার্সারি, সেটা দুই ধরনের, স্থায়িত্বের উপর নার্সারি, সেটা আবার দুই ধরনের, অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি, সেটা আবার দুই ধরনের, এবং ব্যবহার ভিত্তিক নার্সারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই নার্সারি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এখন আমি তোমাদের আলোচনা করব বনজ উদ্ভিদের বীজ সংগ্রহ ও সংরক্ষণ বিষয়। এই বনজ উদ্ভিদের বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে হয় কিভাবে? আসলে এই বনজ উদ্ভিদ কিন্তু বিভিন্ন প্রকারের আছে। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান এবং গ্রাম ভিত্তিক দেশ, তোমরা যেখানে বাস করো সেখানে দেখে থাকবে যে অনেক গাছ গাছালিতে পূর্ণ, অনেক গাছ ফুলে ফলে সুসজ্জিত হয়ে আছে। অনেক গাছে দেখবে যে বীজ পেকে নিচে পড়ছে। তোমাদের স্কুলে তোমরা দেখবে যে স্কুলের যে মেহগনি গাছটি আছে, বছরের কোনো এক সময় সেই মেহগনি গাছ থেকে ফল পেকে ফেটে নিচে পড়ে এবং অনেক ছোট ছোট পাতার মতো যে বীজগুলো তোমরা দেখতে পাও, এটাই হচ্ছে সেই বীজ। শিক্ষার্থী বন্ধুরা, এই বীজ কি? বীজ হলো উদ্ভিদের প্রধান বংশ বিস্তারের উপকরণ। আসলে এই বীজ সম্পর্কে আমি অন্য একটি ক্লাসে আলোচনা করেছি যে বীজ, কৃষিতাত্ত্বিক বীজ এবং উদ্ভিদতাত্ত্বিক বীজ। যাই হোক, সে আলোচনায় এখন আর যাব না। ভালো চারা পেতে হলে ভালো বীজ প্রয়োজন। এজন্য নির্দিষ্ট গুণাগুণ সম্পন্ন মাতৃগাছ থেকে বীজ সংগ্রহ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, কথায় আছে মায়ের গুণে কন্যা যেমন, বীজের গুণে চারা। সংগৃহীত বীজ আহরণ থেকে রোপণ পূর্ব পর্যন্ত সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা না হলে বীজ পোকামাকড়, ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রভৃতি দিয়ে আক্রান্ত হয়, ফলে বীজের মান অবনতি হয়, অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়। তাছাড়া বীজ বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে এর গুণাগুণ নির্ণয় করতে হয়। বীজকে সঠিকভাবে প্রক্রিয়াকরণের পর বাজারজাতকরণ ও বিতরণ করা দরকার। এ পাঠে আমরা বীজ সংগ্রহ পদ্ধতি, বীজ সংরক্ষণ পদ্ধতি, বীজ সংরক্ষণ ও বীজ বপন পূর্ব প্রক্রিয়াকরণ সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে মাতৃগাছ নির্বাচন, যে আমরা কোন গাছ থেকে বীজ সংগ্রহ করব সেই গাছটাকেই আমরা বলছি মাতৃগাছ, তাই না? তাহলে এই মাতৃগাছটা কিন্তু থাকে নিজের এবং এলাকায়, কৃষকের বাড়িতে থাকতে পারে, পার্ক বা বাগান এলাকায় বা বনাঞ্চলে থাকতে পারে, রাস্তার পাশে যে কোনো একটি বৃক্ষ হতে পারে। এখন এই বীজ সংগ্রহ পদ্ধতি, কিভাবে আমরা এই বীজগুলো সংগ্রহ করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে দুইভাবে গাছের বীজ সংরক্ষণ করা হয়। ভূমি হতে বীজ সংগ্রহ এবং গাছ থেকে ফল ও বীজ সংগ্রহ। প্রথমে যদি ভূমিতে পড়ে কোনো গাছের বীজ, আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি। আবার গাছ থেকেও কিন্তু আমরা পেড়ে এই বীজগুলো সংরক্ষণ করতে পারি। বীজ পাকার পর যখন বীজ মাটিতে পড়ে তখন বীজ সংরক্ষণের উপযুক্ত সময়, বীজ পাকার মধ্যবর্তী সময় ও বীজ সংগ্রহ করতে হয়। যেসব গাছের ফল পেকে ফাটে না এবং বীজ ছড়িয়ে পড়ে না, সেসব বীজ এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। সেগুলো কোন ধরনের বীজ শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, সেগুলো হলো সেগুন, গর্জন, শাল, কদম, পিতরাজ, তেলসুই প্রভৃতি উদ্ভিদের বীজ ভূমি থেকে সংগ্রহ করা যায়। গাছ থেকে ফল ও বীজ সংরক্ষণ, এ পদ্ধতিতে বীজ সংরক্ষণের ক্ষেত্রে যখন ফল পরিপক্ক
পরিপক্ব হবে তখন দা বা ছুরি দিয়ে গাছের ছোট ডাল কেটে সরাসরি গাছ হতে বীজ সংরক্ষণ করা হয়। ছোট ছোট বীজ যা মাটিতে পড়লে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যায়, ফলে মাটি হতে সরাসরি সংগ্রহ করা সম্ভব নয়। সেসব বীজ এ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। যেমন পট জাতীয় আছে বাবলা, কড়াই, ক্যাপসুল জাতীয় যেমন মেহগনি, চম্পা, কোন জাতীয় যেমন পাইন। গাছ থেকে ফল ও বীজ সংরক্ষণের পর রোদে শুকাতে হয়। এরপর পট, ক্যাপসুল ও কোন ফাটিয়ে বীজ সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে এখানে যে চিত্রটি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বীজ কিভাবে নিষ্কাশন করা হয়, অর্থাৎ বীজগুলো কিভাবে নিষ্কাশন করা হয়। ফল থেকে, ফলের ভিতরে কোনটা থাকে ফলের শ্বাসের মধ্যে থাকে, কোনটা থাকে পডের মধ্যে থাকে, তাহলে সেখান থেকে বীজগুলো পৃথক করে আবর্জনাগুলো বাইরে ফেলে দেওয়া হয়। এখন এই বীজ নিষ্কাশনের পদ্ধতি আবার তিনটি: বাছাই পদ্ধতি, শুকনো পদ্ধতি, পচন পদ্ধতি। বাছাই পদ্ধতি যেসব গাছের অঙ্কুরোদ্গমকাল সংক্ষিপ্ত অর্থাৎ 4 থেকে 7 দিন, এসব ক্ষেত্রে বাছাই পদ্ধতিটি ব্যবহৃত হয়। এসব গাছের গোটা ফল বীজ হিসাবে বপন করা হয়, যেমন নারকেল, গর্জন, শাল, সেগুন বীজ। সেগুন বীজ রোদে শুকালে অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ে। শুকনো পদ্ধতি: জারুল, তুলা, পিপিলিপিল, মেনজিয়াম, বাবলা, মেহগনি, কড়াই গাছের বীজ শুকনো পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। গাছ থেকে ফল পেড়ে ভালো করে রোদে শুকাতে হয়। ফল ফেটে যখন বীজ বেরিয়ে আসে তখন মাড়াই করে বীজ নিষ্কাশন করা হয়। পচন পদ্ধতি: এ পদ্ধতিতে ফল পানিতে পচানোর পর বীজ বের করা হয়, তারপর বাতাসে শুকাতে হয়, যেমন আম, কাঁঠাল, তেঁতুল, পেয়ারা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা বনজ নার্সারি কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে তোমাদেরকে জানালাম, যে বন নার্সারিটা কি, আমাদের এই যে বন নার্সারির প্রয়োজনীয়তা কি, আর্থসামাজিক প্রেক্ষাপটে এই নার্সারির অবদানটা কি, নার্সারির ধরন এবং এই নার্সারির ধরন এখানে স্থায়িত্বের উপরে এবং যে আরো অনেক বিষয় আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। এরপরে বীজ কিভাবে সংগ্রহ করা হয়। একটা নার্সারি করতে গেলে তোমাকে অবশ্যই বীজ প্রয়োজন, তাহলে এই বীজগুলো আমি গাছ থেকে কিভাবে সংগ্রহ করব সে বিষয়ে তোমাদেরকে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।